আজকে আমরা বলতে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরের সিক্রেট, যা আপনি আগে কখনো কোনো ভিডিওতে দেখেননি অথবা আপনাকে কেউ বলেনি। টাঙ্গুয়ার হাওরটা অনেকটা চাকচিক্য দেখতে মনে হলেও আসলে অতটাই কষ্টকর। চলুন আজকে আমরা ভিডিওটি দেখে আসি। আপনি যদি প্ল্যান করেন যে বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে টাঙ্গুয়ার হাওর ঘুরতে যাবেন, তাহলে আগে এই ভিডিওটি একবার হলেও দেখে নিন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। কোথায় খাবেন, কোথায় ঘুরবেন, কিভাবে যাবেন, কত কম খরচে যাবেন, কোথায় কত খরচ যাবে, সকল কিছু এক ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা মামুনের একটি চেয়ার কোচ বাসে রাত্রে 10টা বাজে সায়দাবাদ থেকে রওনা দিলাম। বাস ভাড়া পড়েছে জনপ্রতি 650 টাকা। আপনি 450 টাকাও বাস পেয়ে যাবেন, সেটা লোকাল। তো একটু ভালো বাসে যেতে হলে আপনি 650 টাকা করে যেতে হবে। তো আমরা রাত্রে বিরতিতে আসলাম। বিরতিতে এসে আমরা সবাই এক এক করে নামতেছি। আমাদের বাস ভাড়াটা 650 টাকা হওয়ার কারণ হলো আমরা 20টা টিকিট একসাথে কেটেছি, ওই জন্য একটু কম নিয়েছে। যদি আপনারা 2-3 জন যান সেক্ষেত্রে হয়তো 700 টাকা করেই আসতে পারবেন, তবে একটু দামাদামি করে আপনারা আসতে। বাস যখন বিরতিতে যায় তখন খাবারের দাম অনেক থাকে, ওই জন্য আমরা খাবারটা নিয়েই গেছিলাম গাড়িতে ওঠার 5 মিনিট আগে। তো আমরা ওটাই খেয়ে তারপর আবার বাসে উঠে পড়লাম। এদিক দিয়ে আমার বন্ধু বলতেছে আমি 200 টাকা চুনা খাইছি, আমি একটা বার্গার কিনেছি, এটার দাম 200 টাকা। তো অন্যরা বলতেছে যে আমরা শুধু চিপসে খাচ্ছি, আমরা অন্য কিছু খাই না, তুমি বার্গার খাইতে গেছো কেন? তো দুষ্টামি করতে করতে সকালের আলো ফুটে উঠেছে। সকালে আমাদের থাকার কথা ছিল সিলেটের কাছাকাছি, কিন্তু আনফরচুনেটলি রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, আমরা সকালবেলা গিয়ে পৌঁছেছি হবিগঞ্জ, তার উপরে গাড়ি হয়ে গেছে নষ্ট। কেমনটা লাগে বলেন? ওইদিকে আমাদের বোটওয়ালা ফোন দিয়ে বলতেছে যে কি ব্যাপার, আপনাদের তো সুনামগঞ্জ থাকার কথা। এদিকে সবাই বাস নষ্ট হয়ে যাওয়ার পরে সবাই ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে দেখি যে অনেক সুন্দর একটা দৃশ্য, মনে হচ্ছে যে না আমরা সুনামগঞ্জের কাছাকাছি চলে আসছি। রাস্তার চারিদিকে কি সুন্দর পানি আর পানি, সুন্দর এই মনোরম পরিবেশ দেখতে দেখতে আসলে এই মনটা ভরে গেল এবং সারা রাতের যত ক্লান্তি ছিল সকল কিছু দূর হয়ে গেল। তো আমরা দীর্ঘ 11 ঘন্টা জার্নি করার পর অবশেষে সুনামগঞ্জের কাছাকাছি এসে বোটে উঠলাম। বোটে উঠেই একটা ফটো সেশন করে ফেললাম, কারণ আমরা অনেক দেরি করে বোটে আসছি। আমরা ঢাকা থেকে মুদি বাজারটা করে নিয়েছিলাম এবং ওখানে গিয়ে মাছ বাজার করতে করতে, কাঁচা বাজার করতে করতে দেরি হয়ে গেছে। আমাদের বোট ছাড়ছে অলমোস্ট 12টায়। এমনিতেই সবার মন মেজাজ খারাপ, গাড়ি অনেকবার নষ্ট হয়েছে, তার উপর অনেক দেরি। তো সবার ক্লান্তি দূর করার জন্য সবাই ছাদে উঠে আড্ডা দিচ্ছিলাম। আজকের থেকে আগামী 2 দিন ইনশাআল্লাহ আমরা কি কি করতেছি সবকিছু আপনাদের এই ভিডিওতে থাকছে। ফার্স্ট অফ অল আপনি যখন বোর্ড নেবেন, 2-1টা বোর্ড ছাড়া বাদ বাকি সবগুলা বোর্ড তারা দালাল যারা আছে তারা বুকিং দেয়। তো আপনি ডিরেক্ট যদি বোর্ডের মালিকের সাথে কথা বলতে পারেন তাহলে 5 থেকে 10 হাজার টাকা আপনার সেভ হয়ে যাবে। যেটা আপনারা যদি 10 থেকে 12 জন আসেন তাহলে অবশ্যই বাজার করবেন, কারণ বাজার করলে আপনি যদি 10 জনের বাজার করেন তাহলে 5,000 টাকার ভিতরে হয়ে যাবে। আমরা 20 জনের মোটামুটি 10,000 টাকার ভিতরে মুদি কাঁচামাল সবকিছু হয়ে গেছে। হাট যেই জিনিসটা, ওখানে কাঁচামালের দাম অনেক বেশি, হাঁস মুরগি এগুলার প্রাইস অনেকটা বেশি, আপনাকে দামাদামি করে তারপরে দেন নিতে হবে। চতুর্থ যে জিনিসটা হলো, যতই সিজন থাকুক না কেন আপনি 5,000 থেকে 5,500 টাকা খুব লাক্সারিয়াস ভাবে ঢাকা টু দিতে পারবেন। ওদের এখানে যদি আপনি চান তাহলে আপনাকে পার পার্সন 5 থেকে 6,000 টাকা করে আপনাকে কেবিনে দিতে হবে। তার উপরে টাঙ্গুয়ার হাওরের পানি হয়ে গেছে দূষিত, কারণ এত পরিমাণ বোট আর এত পরিমাণ পর্যটক হয়েছে যে ওয়াশরুমের যে লাইন সেটা হলো যায় ডিরেক্ট নদীতে। তো সেই জন্য টাঙ্গুয়ার হাওরের যেহেতু ওয়াশ টাওয়ারের মানুষ সবাই নামে গোসল করতে, ওইখানে ওয়াশ টাওয়ারের ওখানে বোট যাওয়াটা চলাচল নিষিদ্ধ করে দিয়েছে। বোটটা যদিও বাহিরে ছিল, কিন্তু অনেকগুলো বোট আমি দেখেছি যে টাঙ্গুয়ার হাওরের যেখানে ওয়াশ টাওয়ার সেখানে চলে আসছে। আমি জানি না তাদের জরিমানা হয়েছে কিনা, কিন্তু জরিমানা হওয়া উচিত, কারণ টাঙ্গুয়ার হাওরের পানিতে নামার মতো অবস্থা নেই। ফার্স্টে আমি ভেবেছিলাম যে নামবো না, কারণ টাঙ্গুয়ার হাওরের পানির যে অবস্থা শুনেছি আর যে দেখেছি, পরে চিন্তা করলাম যে না, এখানে যেহেতু বোট আসে না, এখানে একটু নামা যায়। তো সবার ভিডিও করতেছিলাম, সবাই খুব এনজয় করতেছিল। যেগুলো সাঁতার পারে ওগুলো সাঁতার দেওয়ার কষ্টেও তারপরে ওরা লাইফ জ্যাকেট পরে নেমেছে। তো আমার লাইফ জ্যাকেট প্রয়োজন হয় না, আমি সবার ভিডিও করতেছিলাম, কে কে লাভ দিচ্ছে ওটা ভিডিও করতেছিলাম, সবাই ভালোই এনজয় করতেছিলাম। আমাদের বোটটা ওয়াচ টাওয়ার থেকে অনেক দূরে ছিল, তারপর আমরা নৌকা একটা ভাড়া করে এদিকে নিয়ে আসছি। নৌকা ভাড়া নিয়েছে মেবি 2 থেকে 250 টাকা, কিন্তু এখানে আবার ভাসমান কিছু দোকান আছে। ওখানে যদি আপনি একটা চিপস খান 10 টাকা, একটা 20 টাকা, এটা হওয়াটা স্বাভাবিক, কারণ এখানে ওনারা তেমন একটা বেচা বিক্রি করতে পারে না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কিছু কিছু মানুষ আবার গাছে উঠে লাফালাফি করতেছে, এর ফাঁকে দিয়ে আমি আবার লাফ দিলাম, দেখলাম যে পানিটা ভালোই ঠান্ডা আছে। আমি আমার কারণ হলো ভাবলাম যে আর টাঙ্গুয়ার হাওর কখনো আসা হয় কিনা, যদি না নামে ওয়াচ টাওয়ারে তাহলে আফসোসটা রয়ে যাবে। এই জন্য চিন্তা করলাম যে আমিও একটু 5 মিনিটের জন্য নেমে দেখি কেমন মজা লাগে, কিন্তু বেশিক্ষণ আর থাকলাম না। এদিকে তো ওরা উল্টাপাল্টা লাফালাফি করতেছে লাইফ জ্যাকেট পরে, তার উপরে এক একজন শ্যাম্পু দিয়ে গোসল করা শুরু করে দিছে। তো আমরা গোসল সেরে ফেলে আমরা দ্রুত রওনা হই, কারণ আমরা সকালেই অলরেডি দেরি করে ফেলছি। প্রথম দিন আমাদের 2টা গন্তব্য, একটা হলো আপনার ওয়াচ টাওয়ার আর একটা নীলাদ্রি লেক। তো আমরা নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা দিব, এদিকে লেট হয়ে গেলে নীলাদ্রি লেকটা ঘুরতে পারবো না। তো এদিক দিয়ে দুপুরে খাবারের আয়োজন করতেছি ওনাদের, কিন্তু দুপুরে খাবার যতটুকু আশা করছি সেটা কিছুই হয় নাই, কারণ হলো তাদের খাবার একটুও মজা না। তার উপরে রুমের ভিতরে এত গরম, আধা ঘন্টা যদি জেনারেটর থাকে তাহলে 2 ঘন্টা থাকে না ভাই, তার উপরে রোদ, এত কষ্ট। আমরা মোবাইলে
টাঙ্গুয়ার হাওরটা যেমনটা দেখি আসলে সরাসরি ওরকম না, কারণ যেই পরিমাণ গরম, যেই পরিমাণ রোদের তাপ ভাই, কারেন্ট যদি না থাকে তাহলে যে কেমন লাগে সেটা যারা কারেন্টে সবসময় থাকে তারা বুঝে। আমি শুনেছি যে প্রত্যেকটা বোর্ডেই নাকি এমন করে এই জেনারেটরটা দেয়, আসলে আমি সঠিক জানি না, কিন্তু আমাদের বোর্ডে এইভাবে ছিল যে আধা ঘন্টা থাকলে 2 ঘন্টা থাকতো না ভাই, এভাবে তো মানুষ থাকা যায়। আমরা এই উষ্ণ গরমে নদীর ফিলটা অনুভব করতে করতে চলে আসলাম নীলাদ্রি লেক। তো আজকে রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। নীলাদ্রির পাশে এসে আমরা সবাই নেমে পড়লাম, নেমে আমরা 10টা বাইক রিজার্ভ করলাম, কারণ আমরা নীলাদ্রির পাশে একটা জায়গা আছে সুন্দর, ওখানে ঘুরতে যাব। তো সবাই একসাথে হয়ে আমরা রওনা দিলাম, সেখানে নাকি খুব সুন্দর জায়গা। আসলে সিলেটের যত জায়গাগুলো আছে, সাদা পাথর বলেন, বিছানাকান্দি বলেন, সবগুলো একই জায়গায়। তো আমার বন্ধু এদিকে নাচতে নাচতে চলে যাইতেছে, এদিকে আমি রাস্তা পার হতে না হতেই দেখি যে কি লেখা, এই লাইন অতিক্রম করা নিষেধ। তার মানে এখান পর্যন্ত বাংলাদেশ, তারপরে হলো ইন্ডিয়া। ভাই বুঝতেছি না, পাহাড় যতগুলো আছে সব কি ইন্ডিয়াতেই পড়ছে, বাংলাদেশে কোনো পাহাড়ই পড়ে নাই? বাংলাদেশের যত শেষ সীমানায় আমি গিয়েছিলাম প্রত্যেকটাতে দেখছি পাহাড়গুলো সব ইন্ডিয়া। এই লাল রঙের লেখাটা দেখার পর থেকে চিন্তা করলাম যে আল্লাহ, চারিদিকে কি বিএসএফ বা বিজিবি আছে? কারণ বিএসএফ থাকলে তো সমস্যা। আবার চিন্তা করলাম যে টুরিস্ট এরিয়া যেহেতু কিছুই হবে না, তো চারদিকে তাকিয়ে দেখলাম যে বিজিবি আছে কিন্তু বিএসএফ কে দেখা যাচ্ছে না। যাই হোক, পাহাড়টা অনেক সুন্দর, বিকালবেলা ঘুরতে গেছে তো খুবই ভালো লাগছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার রিভিউ নিচ্ছি যে ভাইয়া প্রথম স্পটটা দেখলা, কেমন লাগতেছে তোমার কাছে? বা চারিদিকে যারা আছে সবার রিভিউ নিচ্ছি, সবাই বলতেছে না জায়গাটা খুব সুন্দর। আমরা ওখানে বেশি সময় নিলাম না, কারণ আমাদের মেইন স্পট নীলাদ্রি লেক। আমরা চলে আসলাম নীলাদ্রি লেকের পাশে, এখানে দেখতেছি যে এত সুন্দর মেঘ আর নীলাদ্রি লেকটা এত সুন্দর করে সাজানো। আল্লাহু আকবার, আল্লাহর এত সুন্দর সৃষ্টি, আপনি যদি চোখ দিয়ে না দেখেন কখনো বিশ্বাস করবেন না যে নীলাদ্রি লেকটা আসলেই কতটা সুন্দর। আমি জাস্ট হাঁ হয়ে তাকিয়েছিলাম চারদিকে, মনে হচ্ছে যে কেউ গাছপালা ঘাস সবগুলো যেন আর্টিফিশিয়াল এনে রেখে দিয়েছে। আল্লাহর এত মনোরম সৃষ্টি, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে আমরা ওখানে সময় দিতে না পেরে চলে আসলাম বোর্ডে। সারাদিন গরমে যেভাবেই কাটছে না কেন, বোর্ডে আসার পর থেকে সবচেয়ে বেশি বিরক্ত লাগছে যেটা পানির গন্ধ, এত পরিমাণ বিশ্রী গন্ধ ভাই, যেটা সহ্য করার মতো না। যাই হোক, সবাই মিলে ডিসাইড করলাম যে কালকে আমাদের প্রচুর ঘুরতে হবে, যেহেতু আজকে লেট হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি খেয়ে চলে আসলাম রুমে। তো সারা রাত্রে ঘুমাইতে পারি নাই, কারণ গন্ধ প্লাস হলো যায় আপনার কারেন্টের সমস্যা, অনেক ঝামেলার কারণে ঘুমাতে পারি নাই। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে এত সুন্দর বৃষ্টি। আল্লাহু আকবার, ঘুম থেকে উঠে যখন বৃষ্টি দেখলাম, সারা দিনের ক্লান্তি, সারা রাতের ক্লান্তিটা দূর হয়ে গেল। কি সুন্দর একটা মনোরম পরিবেশ পেলাম। তো চিন্তা করলাম যে আজকে আমাদের গন্তব্য যেহেতু শিমুল বাগান এবং জাদুকাঠা নদী, এবং সবচেয়ে এক্সাইটিং যে মোমেন্ট সেটা হলো আমাদের পছন্দের বারিকটিলা। বারিকটিলার মতো সুন্দর সুনামগঞ্জ ট্যুরে আর কোনো স্পট পাই নাই আমি। সুনামগঞ্জ ট্যুরে টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে সুন্দর জায়গা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে বারিকটিলা। আপনি যখন বারিকটিলাতে দাঁড়াবেন মনে হবে যে আপনি ছোট একটা কাশ্মীরে চলে আসছেন। নিচে সুন্দর জাদুকাঠা নদী এবং ওই পাশে ইন্ডিয়ান পাহাড়, আর পাহাড়ের উপরে কত সুন্দর একটা জায়গা। আল্লাহু আকবার, এত সুন্দর মনোরম পরিবেশ আর কখনো আপনি টাঙ্গুয়ার হাওরে পাবেন না। আজকে আমাদের সেকেন্ড দিন এবং ট্যুরের শেষ দিন। আজকে আমাদের গন্তব্য 2-3টা জায়গা, এই 2-3টা ঘুরবো। গতকালকে এমনিতেই গরমে প্লাস লেট সবকিছু মিলিয়ে মন মেজাজ ছিল খুবই খারাপ, এই জন্য মন মতো ঘুরতে পারি না। আজকে সকালটা ছিল খুবই দারুণ। সকাল শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে এবং বৃষ্টিটা এসে মনটাকে পুরো শীতল করে ফেলছে। ওই জন্য কিছু ফুটেজ নিয়েছি। আমার বন্ধু এদিকে কমপ্লেন দিচ্ছে টাঙ্গুয়ার হাওরের, যে টাঙ্গুয়ার হাওরে মানুষ এসে কি করে, এই যে সকাল 6টা বাজে সবগুলা পোলাপাইন গরমে ছাদে উঠে বসে আছে, এগুলা কে দেখবে? টাঙ্গুয়ার হাওর কি আসলেই এত সুন্দর? প্রত্যেকটা ছেলে সকাল 6টা বাজে কি ঘুম থেকে উঠার মানুষ? আমি এদিকে ভাবলাম যে ভাই তুই কমপ্লেন দিতে থাক, গতকালকে কমপ্লেন দিতে দিতে আমার দিনটা পার হয়ে গেছে। আজকে একমাত্র দিন, আমি একটু রিল্যাক্স করি। আমি তো এদিকে সেই দোলনায় দোল খাচ্ছি এবং এদিকে আম খাচ্ছি সবাই মিলে এবং ফুটেজ নিতেছি। তো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি অনেক দূরে। আমরা সকাল 6টা বাজে নীলাদ্রি লেক থেকে রওনা দিয়েছি শিমুল বাগানের উদ্দেশ্যে। তো আমাদের অলমোস্ট সময় লাগবে 4 ঘন্টার মতো। তো করবো 4 ঘন্টা, চিন্তা করতেছি যে আমি কয়টা ফুটেজ দিই এবং অপরূপ সৌন্দর্যের যে ফুটেজগুলা সেগুলা নিয়ে রাখি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি সবগুলো। আমাদের বোর্ডের নাম ছিল স্বপ্নবিলাস। তো আমরা স্বপ্ন দেখতে দেখতে জাদুকাঠা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের গন্তব্যস্থল শিমুল বাগান। আজকে গিয়ে শিমুল বাগান ঘুরবো। জানি না শিমুল বাগান কেমন, কারণ আমাদের সর্বপ্রথম ট্যুর, আমাদের ফার্স্ট টাইম ট্যুর টাঙ্গুয়ার হাওর। তো টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য দেখতে দেখতে আমি কয়েকটা সিনেমাটোগ্রাফি ফুটেজ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে এই চারিদিকে অনেক সুন্দর সুন্দর ফুটেজ আসতেছিল, ফুটেজের থেকেও বেশি সরাসরি যেই সৌন্দর্যটা সেটা অনেক উপভোগ করতেছি। চিন্তা করলাম যে টাকা তো উসুল করা লাগবে, এত কষ্ট করে যেহেতু এসেছি। ভাবলাম যে কোথায় শিমুল বাগান। আমি দেখতে দেখতে খুব কাছাকাছি চলে আসলাম আমরা শিমুল বাগানে। শিমুল বাগানের এখানে এসে দেখি হাজার হাজার বোট সবগুলো একসাথে নঙর করে আছে। আমরা এদিকে আবার দুপুরের বাজার করি নাই। আমি মুরগি কেনার জন্য কাউসার এবং মাহমুদকে পাঠাইছি বাজারে। ওদেরকে বাজারে পাঠিয়ে চিন্তা করলাম যে যেহেতু জাদুকাঠা নদী, বারিকটিলা এবং শিমুল বাগান সব একই জায়গায়, তাই আমি চিন্তা করলাম যে কয়েকটা ফুটেজ নিয়ে নেই, তারপর আমরা যান শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিব। তো শিমুল বাগানের সামনে যেতে না যেতেই দেখলাম যে টিকিট কাউন্টার তাদের, তো আমরা পার পার্সন 50 টাকা করে টিকিট কাটলাম। আসলে এই শিমুল বাগানটা খুবই সুন্দর। শিমুল বাগানের কিছু দৃশ্য আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা যারা যাবেন তারা অবশ্যই 50 টাকা টিকিট
দিয়ে শিমুল বাগানে ঘুরে আসবেন, কারণ শিমুল বাগানটা দেখতে আসলেই অনেক সুন্দর। স্পেশালি টাঙ্গুয়ার হাওরের একটা হট প্লেস হলো শিমুল বাগান। আমি জানি না শিমুল বাগানটা কে বানিয়েছে বা শিমুল গাছ দিয়ে কি করে, ওইটা আসলে জানা লাগবে, কিন্তু শিমুল বাগানটা দেখতে অসাধারণ। মনে হচ্ছে যে সিনেমার জন্য একটা শুটিং সেট করা আছে। সবচেয়ে বড় কথা হলো জাদুকাঠা নদীর সাথেই শিমুল বাগান। জাদুকাঠা নদী এবং পাহাড় সব মিলিয়ে শিমুল বাগানের সৌন্দর্যটা অনেক সুন্দর করে ফুটে উঠাইছে। তার উপরে এদিকে আমি কয়েকটা সিনেমাটোগ্রাফিক শট নিয়ে নিলাম এবং সবাই মিলে ভাবলাম যে একটা গ্রুপ ছবি তুলি। সবাই বলতেছে না আমরা ভিডিও করব, ঠিক আছে ওকে ফাইন। এখন আমার বন্ধুর জীবনে প্রথম 2টা স্পটে আসছে। এই স্পটে এসে দেখতেছে যে সে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই সে ইন্ডিয়াতে ঢুকে গেছে। সে ওই জন্য এক্সাইটমেন্টে বলতেছে হাম ইন্ডিয়ান হে, এরা সব বাঙালি হে, আমরা আপ মে আয়া হে, উল্টা পাল্টা যত হিন্দি আছে সব বলতেছে। যে আমার বন্ধুকে বলতেছে এ পদের আলোকা সাংবাদিক হে, এবং এদের ভিতরে কেউ আছে ত্যাগী নেতা হে, কেউ আছে যে ব্যবসা করতেছে হে। এগুলা বলতে বলতে অনেক মজা মাস্তি হলে শিমুল বাগানে। তো মজা করতে করতে এদিকে ইমরান বলতেছে যে ভাই আমাকে একটা ফুল দিবা, তো ওই পিচ্চিটা ইমরানকে ফুল একটা গিফট করে দিল। এদিকে দেখলাম যে আমরা শিমুল বাগানে বেশি সময় না দিয়ে চলে গেলাম বারিকটিলায়। ওখানে বাইকার বলতেছে যে ভাইয়া 4টা স্পট ঘুরামো 400 টাকা করে, কিন্তু আমি তো জানি যে বারিকটিলা ছাড়া বাদ বাকি স্পটগুলো শুধু শুধু আপনারা যদি কখনো যান আপনারা শুধু বারিকটিলাতে যাইতে পারবেন। জাস্ট বোট থেকে নেমে 5 মিনিট হাঁটলেই আপনি বারিকটিলাতে। শুধু শুধু 400 টাকা দিয়ে আপনি বাইকে পুরাটাই ওয়েস্ট। আমরা 400 টাকা করে 10টা বাইক নিলাম, কারণ বন্ধু বান্ধব ভাবতেছে যে 4টা স্পটে জানি কত কিছু আছে, ওই জন্য ওদের স্যাটিসফ্যাকশনের জন্য নেওয়া। তো 2 বন্ধু মিলে এক বাইকে উঠছি এবং দেখতেছি যে পাহাড় পর্বত। পাহাড় তো যেদিকে গিয়েছি ওইদিকেই পাহাড় ছিল। এসে বলতেছি যে বন্ধু বারিকটিলা দেয় বেশ ছিল, শুধু শুধু বাইক কালারে টাকা দিলাম। বাঙালি তো ফার্স্টে যদি না হারায় তখন বুঝে না আর কি, যদি ফ্রি কেউ অ্যাডভাইস দেয় সেটা নিতে চায় না। যাই হোক, যেহেতু বাইক নিয়েছি একটু তো মজা করাই লাগবে, কারণ 400 টাকা দিয়ে বাইক নিয়েছি, টাকাটা তো উসুল করা লাগবে। আমাদেরকে কি পাহাড় পর্বত ঝর্ণা দেখাইছে বা এগুলা দেখলে ঝর্ণারও অপমান করা হবে। আমরা ঝর্ণা দেখতে গিয়ে দেখি যে ওখানে এলাকার মানুষ গোসল করে, ঠিক মতো দেখতেও পারলাম না। তো চিন্তা করলাম যে 400 টাকা দিয়ে যেহেতু ভাড়া নিছি, একটু কয়েকটা ফুটেজ নিয়ে নেই। আমার বন্ধু তো এদিকে নাচতেছে যে 400 টাকা দিয়ে গরম খাওয়ার জন্য আসছি। অবশেষে সব জল্পনা কল্পনা শেষে আমরা চলে আসলাম সেই বারিকটিলায়। এত মনোরম পরিবেশ, এত সুন্দর জায়গা, শুধু জাস্ট মন জুড়ে যাবে। আপনি যেই দিকে তাকাবেন সেই দিকে মন জুড়ে যাবে। এদিকে বাংলাদেশের একটা পিলারে মানুষ এত পরিমাণ ব্যবহার করছে যে এই পিলারটা কি বাংলাদেশে আছে নাকি ইন্ডিয়াতে আছে সেটাও নিয়ে কনফিউশন। তো আমি এদিক দিয়ে আইসক্রিম খেতে খেতে ভাবতেছি যে আইসক্রিমটা খেতে কত সময় লাগে, যে বাংলাদেশ থেকে যে ইন্ডিয়াতে আসবো কত সময় লাগতে পারে। এই পর্যন্ত ছিল আমাদের ট্যুর। আমরা 4টায় তাহিরপুর ঘাটে নেমে যাবো এবং রাত্রে 10টায় আমাদের ঢাকার বাস। হাউ ট্যুরটা আমার কাছে যেমন লাগছে আমি সেভাবেই বলছি, অন্যদের ক্ষেত্রে হয়তো বা ভিন্নতা থাকতে পারে, কেউ পার্সোনালি নেবেন না। আসসালামু আলাইকুম।